Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব the metaphysical poets. Metaphysical poets এই এসেটা লিখেছেন টি.এস. এলিয়ট। আর এসেটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো how does Eliot refute Johnson's objection against metaphysical poets? এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো গাইজ এখানে একটা ব্যাপার হচ্ছে এটা যে তোমাদেরকে খুব সূক্ষ্ম দৃষ্টি দিতে হবে। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটা আসলে টি.এস. এলিয়ট কেন লিখেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তো এটা কিন্তু তোমাদেরকে দৃষ্টি দিতে হবে। আসলে এই এসেটা লেখার পিছনে উদ্দেশ্যই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে ডিফেন্স অর্থাৎ এদেরকে বাঁচানো এই বিভিন্ন আক্রমণ থেকে, যে যুগের পর যুগ বিভিন্ন আক্রমণ হয়েছে মেটাফিজিক্যাল পোয়েটসদের উপরে, সেটাকে বাঁচানোর জন্যই এটাকে লেখা হয়েছে। তাহলে মেইন কোয়েশ্চেনটাই কিন্তু এটা যে রিফিউট করা যে অবজেকশনসগুলো আছে, স্পেশালি জনসনের যে অবজেকশনগুলো রয়েছে সেই অবজেকশনগুলোকে রিফিউট করা, এটা হচ্ছে মূল ব্যাপার। এরপরে গাইজ আমরা এখানে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে যে টি.এস. এলিয়টের লাইফ ডিউরেশন। তার লাইফ ডিউরেশন হচ্ছে 1888 টু 1965, 1888 সাল থেকে 1965 সাল পর্যন্ত। তো গাইজ তোমরা এই লেকচারটার নোট পেতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কালেক্ট করতে পারো, ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে কালেক্ট করতে পারো, বা আমাদেরকে ফোন করার মাধ্যমেও তোমরা নোটটাকে কালেক্ট করতে পারো। তো এখানে সর্বপ্রথম তোমরা আগে একটা ভূমিকা তৈরি করে নাও। আমি তোমাদেরকে একটা মডিউল বলছি, এরকম ভাবে তুমি একটা ভূমিকা তৈরি করে নিতে পারো যে টি.এস. এলিয়ট এটা লিখে তারপরে লাইফ ডিউরেশন দিবে যে 20th সেঞ্চুরির একজন বিখ্যাত ক্রিটিক এবং ফিলোসোফার, যিনি তার জীবন দশাতেও কখনো সমালোচিত হননি এবং মৃত্যুর পরে এমনকি আজ পর্যন্ত কখনো তাকে সমালোচনা কেউ আসলে করতে পারেনি। তার লজিকগুলো এতটাই বেশি স্ট্রং। এবং টি.এস. এলিয়ট হচ্ছে লিটারি ক্রিটিসিজম বা ইংরেজি সাহিত্যের ইতিহাসে কিন্তু একজন ডিসকভারার, এবং তিনি বিভিন্ন কবিদেরকে কি করেছে, রেকগনাইজ করেছে, তাদেরকে সম্মান দিয়েছে, মূল্যায়ন করেছে। এইভাবে তুমি একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করতে পারো। এরপরে যে বিষয়টা বা যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে অরিজিন অফ ক্রুড ক্রিটিসিজম এগেনস্ট মেটাফিজিক্যাল পোয়েট্রি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে অরিজিনটা তোমাকে দেখাতে হবে এখানে, ঠিক আছে? কারণ টিচাররা যেটা চায় যে একটা কমপ্লিটনেস থাকুক, একটা পুরো যেন কনসেপশন থাকে, সেই বিষয়টা কিন্তু চায় গাইস। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি এটাকে কিভাবে দেখাবে? অরিজিনটাকে তুমি যদি দেখাইতে চাও তাহলে এটা সর্বপ্রথম বেসিক্যালি জন ড্রাইডেন একটা সমালোচনার মাধ্যমে মেটাফিজিক্যাল কবিদেরকে উল্লেখ করে 1692 সালে। এবং জন ড্রাইডেন আর স্যামুয়েল জনসন তাদের মতামত কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটসদের সম্পর্কে একই। আর সেই মতামতটা হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েটরা হচ্ছে তথাকথিত জ্ঞানী, এবং মেটাফিজিক্যাল পোয়েটরা হচ্ছে কবি না, এদেরকে আমরা টেকনিশিয়ান বলতে পারি। এই কথাটা জনসন এবং জন ড্রাইডেন একসাথে বলেছে। এবার আধুনিক যুগে যদি আসো তাহলে কি হবে, প্রফেসর গিয়ারসন একটা অ্যান্থোলজি কালেক্ট করেছে এবং এডিটেড করে ওটা পাবলিশ করেছে 1921-এ। আর সেই অ্যান্থোলজিটা হচ্ছে দ্য লিরিক্স অ্যান্ড পোয়েমস অফ 17th সেঞ্চুরি ডান টু বাটলার। এখানে বাটলার বলতে স্যামুয়েল বাটলার, তিনিও একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিল। বিশেষ করে তিনি একজন স্যাটিরিস্ট। তার মৃত্যু হয়েছে 1680 সালে, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে মেটাফিজিক্যাল পোয়েটদেরকে এইভাবে উপস্থাপন করেছে প্রফেসর গিয়ারসন। আর তার অ্যান্থোলজিটাকে কিন্তু টি.এস. এলিয়ট বলছে যে অ্যান্থোলজিটা হচ্ছে এ পিচ অফ ক্রিটিসিজম, এবং টি.এস. এলিয়টের মতে এই অ্যান্থোলজিটা ক্রিটিসিজমকে প্রভোক করবে, অর্থাৎ উস্কিয়ে দিবে, আরো বেশি মেটাফিজিক্যাল পোয়েটদেরকে বেশি বেশি ক্রিটিসাইজ করার জন্য প্রভোক করবে। এজন্য স্যামুয়েল জনসন এটা প্রকাশিত হওয়ার পরে, এই অ্যান্থোলজিটা প্রকাশ হওয়ার পরে প্রফেসর গিয়ারসনের সে কি হলো, সামনে চলে আসলো মেটাফিজিক্যাল পোয়েটদেরকে রেকগনাইজ করতে এবং তাদেরকে কি ডিফেন্ড করার জন্য, রাইট? তাহলে এখানে দেখো জেনারেশন আফটার জেনারেশন, প্রথমে আগে কি করলো, ড্রাইডেন এটাকে সমালোচনা করলো, তারপরে স্যামুয়েল জনসন সমালোচনা করলো, তারপরে এসে প্রফেসর গিয়ারসন একটা অ্যান্থোলজি কালেক্ট করলো যেটাকে পিচ অফ ক্রিটিসিজম বলছে টি.এস. এলিয়ট, এবং এটাকে বলছে প্রভোকেশন অফ ক্রিটিসিজম, মানে আরো সমালোচনা তত্ত্বটাকে কি বাড়িয়ে দিবে, যার কারণে সে এটাকে ডিফেন্ড করার জন্য এসেছে। এবার এটা গেল যে অরিজিন অফ ক্রুড ক্রিটিসিজম এগেইনস্ট মেটাফিজিক্যাল পোয়েটস। এবার তুমি যেটা দেখাবে যে পয়েন্টটা সেটা হচ্ছে অবজেকশনস অফ স্যামুয়েল জনসন এগেইনস্ট মেটাফিজিক্যাল পোয়েটস। এই পয়েন্টটা কিন্তু দেখাবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট।
এখানে স্যামুয়েল জনসন বেসিক্যালি 4টা অবজেকশনের কথা কিন্তু বলেছে। তো প্রথম নম্বর অবজেকশন যেটা বলেছে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস, এই যে যে তোমার ফ্রেজটা, এই ফ্রেজটা কি হয়েছে, দীর্ঘ সময় ধরে একটা দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্বটা হচ্ছে অ্যাবিউজ বলেছে। সেই দায়িত্বটাকে জনসন কি বলেছে, অ্যাবিউজ বলেছে। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে মেটাফিজিক্যাল পোয়েটস হ্যাভ লং ডান ডিউটি অ্যাজ এ টার্ম অফ অ্যাবিউজ। এই বিষয়টা কিন্তু টি.এস. ইলিয়ট উল্লেখ করেছে যে জনসন এটা বলেছে। সেকেন্ড নাম্বার যে অবজেকশনটা দেখিয়েছে সেটা হচ্ছে জনসনের মতে যে মেটাফিজিক্যাল পোয়েটরা কি করেছে, অনেকগুলো আইডিয়াকে, দ্যাট মিনস হেটেরোজেনিয়াস আইডিয়াকে একসাথে কি করেছে, ইয়োক্ট করেছে। ইয়োক্ট মিনস একসাথে মিশ্রিত করে দিয়েছে, যার কারণে তাদের আইডিয়াগুলোকে বোঝা যায় না। আর এই কথাটাকে তিনি এইভাবে বলেছেন, টি.এস. ইলিয়ট এইভাবে উপস্থাপন করেছেন, একবারে কোট করেছেন যে দ্য লাইফ অফ কাউলি, এই এসেটাতে ঠিক যেভাবে জনসন কিন্তু গাইস বলেছে সেভাবে কিন্তু কোট করে দিয়েছে। দ্য মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়াস আর ইয়োক্ট বাই ভায়োলেন্স টুগেদার, এই কথাটা বলেছে। ইয়োক্ট শব্দের অর্থ কি, মিশ্রিত করা। আর এখানে কি বলা হয়েছে, ভায়োলেন্ট টুগেদার, মানে একসাথে কি মারমেল লাগাই দিয়েছে, সংঘর্ষের মতো। এটা হচ্ছে একটা ব্যাপার। আর হেটেরোজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন, অনেকগুলো আইডিয়াকে একসাথে তুলে দিয়েছে। এর পরবর্তী যে অবজেকশনটা দিয়েছে সেটা হলো যে ইউজ অফ ইনভেন্টিভ কনসেপ্ট, এটা বলেছে যে এটা তথাকথিত একটা কনসেপ্টের ইনভেন্ট করে এটাকে মানে এমনভাবে ব্যবহার করেছে যে যেটা বোঝাই যায় না। এরপরে লাস্টলি যে অবজেকশনটা দিয়েছে সেই অবজেকশনটা যেটা দাঁড়ায় সেটা হলো লুজ স্ট্রাকচার অফ পোয়েট্রি। এইভাবে বেসিক্যালি মূলত তোমরা এই 4টা অবজেকশনস তুলে দেবে, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে লজিকটা দেখাবে। এবার এর পরের পয়েন্টটা কি আসছে তাহলে, যে প্রোটেক্টিং লজিক্স অফ টি.এস. ইলিয়ট, এই পয়েন্টটা এবার দেখাতে শুরু করো। এই পয়েন্টটা দেখানোর আগে তুমি এইভাবে বিষয়টাকে উপস্থাপন করো যে টি.এস. ইলিয়ট যদিও জনসনের এগেনস্টে কিছু পয়েন্ট আউট করেছে, মেটাফিজিক্যাল কবিদেরকে যে জনসন সমালোচনা করেছে বা অবজেকশন দিয়েছে তার এগেনস্টে, কিন্তু এটা শুধুমাত্র মেটাফিজিক্যাল পোয়েটদেরকে ডিফেন্ড করার উদ্দেশ্যে, কোনো রকমের কোনো সমালোচনার উদ্দেশ্যে কিন্তু টি.এস. ইলিয়ট এই পয়েন্টগুলোকে ডিসকভার করেনি বা পয়েন্ট আউট করেনি, ঠিক আছে? তো গাইস, ডিফেন্ডের জন্য লজিক যেটা ফার্স্ট পয়েন্ট এখানে টি.এস. ইলিয়ট যেটা উপস্থাপন করেছে সেটা হচ্ছে extremely difficult to define metaphysical poetry বা poets, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কেন এটা বলেছে, কারণ হচ্ছে এখানে তিনি যুক্তি দেখিয়েছেন যে ডান যে ধরনের কবিতা লিখেছিল সেই কবিতাগুলো বা লিখেছে সেই কবিতাগুলো লেট এলিজাবেথান পোয়েট এবং ট্রান্সলেটর যে হচ্ছে জর্জ চ্যাপম্যান, তার ফিলিংসের সাথে ডানের কবিতার ফিলিংসগুলো মিলে যায়। তাহলে এক্ষেত্রে ডানকে যদি মেটাফিজিক্যাল পোয়েট বলে সমালোচনা করা হয় তাহলে চ্যাপম্যানকেও সমালোচনা করতে হবে। এবং তিনি আরও একটা মজবুত লজিক দেখিয়েছেন, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান 2টা পোয়েটের রেফারেন্স দিয়েছে। একটা হচ্ছে ক্রিস্টিয়ানা রোসেটি। ক্রিস্টিয়ানা রোসেটি হচ্ছে কি একজন ডিভোশনাল এবং রোমান্টিক কবি ভিক্টোরিয়ান পিরিয়ডের, তার রেফারেন্স দিয়েছে। এবং রেফারেন্স দিয়েছে যে ফ্রান্সিস থমসন যে একজন মিস্টিক পোয়েট, তার রেফারেন্স দিয়েছে। বলছে ক্রিস্টিয়ানা রোসেটি এবং ফ্রান্সিস থমসনের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর সাথে ভন, তারপরে হচ্ছে মার্ভেল, হার্বার্ট, এদের যে ডিভোশনাল ভার্সগুলো আছে এগুলো মিলে যায়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে গাইজ, এখানে এসে আমরা কি বুঝতে পারছি যে মেটাফিজিক্যাল পোয়েটদেরকে কখনো একটা গ্রুপে আইসোলেট করলে তাহলে এদেরকেও সমালোচনা করতে হবে। এই জন্য যে ডেফিনেশনটা দিয়েছে ডক্টর স্যামুয়েল জনসন, যে মেটাফিজিক্যাল পোয়েট্রিকে ডিফাইন করেছে সে ফল্টের মাধ্যমে, এই ডেফিনেশনটাকে ডিফেন্ড করছে যে এই ডেফিনেশনটা আসলে যথা উপযুক্ত হয়নি। কারণ যথা উপযুক্ত যদি হয় তাহলে চ্যাপম্যানকে সমালোচনা করতে হবে, যথা উপযুক্ত যদি হয় তাহলে ক্রিস্টিয়ানা রোসেটিকে সমালোচনা করতে হবে, তারপরে ফ্রান্সিস থমসনকে তুমি সমালোচনা করতে হবে। এই ধরনের একটা স্ট্রং লজিকের মাধ্যমে কিন্তু এটাকে উপস্থাপন করেছে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের যাদের ধৈর্য বেশি এবং ট্রান্সলেটিং পাওয়ারটা ভালো আছে তারা এই লেকচারটাকে ট্রান্সলেট করে দেবে, 6 to 7 মার্কস ইনশাআল্লাহ পাবে। আর যারা নোটটাকে বেসিক্যালি কালেক্ট করতে চাও তারা কিন্তু আমাদেরকে ফোন করার মাধ্যমে বা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে নোটটাকে কালেক্ট করবে। নেক্সট পয়েন্ট যেটা গাইস সেটা হচ্ছে ইউজ অফ ফিগার অফ স্পিচ।
এই ইউজ অফ ফিগার অফ স্পিচে কিন্তু জনসন কি করেছে, মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে ক্রিটিসাইজ করেছে। কিভাবে ক্রিটিসাইজ করেছে, যে মেটাফিজিক্যাল পোয়েটরা হচ্ছে সো কল্ড ইনভেন্টিভ কনসিটের ব্যবহার করেছে। এই সো কল্ড ইনভেন্টিভ কনসিটের ব্যবহারটাকে টি.এস. ইলিয়ট কিভাবে এই যুক্তিটাকে খণ্ডন করছে সেটা দেখো। টি.এস. ইলিয়ট বলছে যে সিমিলি, মেটাফোর বা যে কোনো ধরনের ফিগার অফ স্পিচ বা কনসিট, এটার কোনো প্রিসাইজ ব্যবহার বা পার্টিকুলার ব্যবহার থাকে না, অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম এবং নির্দিষ্ট ব্যবহার করা যায় না। প্রত্যেক কবির ক্ষেত্রেই কিছু না কিছু ল্যাকিংস থেকে যায়, এবং এই যে ফিগার অফ স্পিচের ব্যবহার, এটা হচ্ছে কবিতার জন্য একটা ইনএভিটেবল পার্ট। যদি এটাকে তুমি ইনএভিটেবল পার্ট না হয়, তাহলে কবি সাহিত্যিকরা কখনোই তাদের ওয়াইড যে এক্সপ্রেশন সেটাকে শর্টলি প্রকাশ করতে পারবে না। আর এটা সকল কবির মধ্যেই কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যায়। এজন্য টি.এস. ইলিয়ট বলছে যে শুধুমাত্র কনসিটের উপরে ভিত্তি করে মেটাফিজিক্যাল কবিদেরকে আইসোলেট করে দেওয়া, তাদেরকে পৃথক করে দেওয়া এবং তাদেরকে সমালোচনা করে দেওয়া, এটা যথেষ্ট মানে ভিত্তিটা যথেষ্ট মজবুত না। এটা একটা ভিত্তিলেস বা বেসলেস একটা আর্গুমেন্টস হিসেবে তিনি দেখিয়েছেন। তাহলে দ্বিতীয় নম্বরে ফিগার্স অফ স্পিচকেও কিন্তু টি.এস. ইলিয়ট এখানে কি করলো গাইস, ডিফেন্ড করে দিল, ঠিক আছে। এবং এর জন্য তিনি কিন্তু এ ভ্যালিডিকশন ফরওয়ার্ডিং মর্নিং এই কবিতাটার উল্লেখ করেছেন, যেখানে লাভারদেরকে দুইটা কম্পাসের লেগের সাথে তুলনা করা হয়েছে। ওয়াইফকে বা বেলাভেডকে তুলনা করা হয়েছে ফিক্সড ফুড অফ দ্য কম্পাস, আর লাভারকে তুলনা করা হয়েছে রানিং বা রোমিং ফুড অফ দ্য কম্পাস। এই যে এই কনসিটের যে ব্যবহার, এটা কিন্তু ব্যাপক একটা যুক্তি বহন করে। এবং টি.এস. ইলিয়ট কিন্তু এখানে এটাও বলছে গাইস যে মেটাফিজিক্যাল পোয়েটদেরকে আসলে সবাই উপলব্ধি করতে পারবে না বা যথাযথ মূল্যায়ন করতে পারবে না। আর মেটাফিজিক্যাল পোয়েটদেরকে যদি কেউ মূল্যায়ন করতে যথাযথ না পারে, এটা মেটাফিজিক্যাল পোয়েটসদের কোনো দোষ না, এই দোষটা হচ্ছে যে মূল্যায়ন করতে পারবে না তার দোষ। এখানে যে পরোক্ষভাবে টি.এস. ইলিয়ট কিন্তু ব্যাপক একটা যুক্তি দেখিয়ে দিল। আমি তোমাদেরকে একটা গল্প শোনাই, তাহলে এটা ভালো বুঝবে। তো তোমরা তো পীর বুঝো না? এই যে পীর যারা মুরিদ নেয় বা মুরিদ হয় পীরের, তো এক পীর বলছে যে আমি আল্লাহকে দেখেছি। তো মুরিদরা, ওর যারা অনুসারী, মুরিদ বলতে ফলোয়ার্স, তারা বলছে তাহলে হুজুর আমরাও দেখবো। তখন বলছে ঠিক আছে, আগামীকালকে চলে আসো সন্ধ্যার সময়। তখন মুরিদদেরকে নিয়ে একটা বাঁশের ঝাড়ের পাশে দাঁড়িয়েছে বা বাঁশ বাগানের পাশে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে একটি বাঁশের মানে মাথার উপর দিয়ে বলছে ওই দেখো আল্লাহকে দেখা যায়। তখন মুরিদরা তাকিয়ে বলছে যে না, আল্লাহকে তো দেখা যাচ্ছে না। তো এখানে গাইস দেখো পীর কতটা কৌশলী, মুরিদদেরকে বলছে যে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, তো যারও সন্তান তারা আল্লাহকে দেখতে পাবে না, এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা। তখন সব মুরিদ বলছে যে হ্যাঁ 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 দেখা যাচ্ছে, যে দেখা যাচ্ছে। এটা আসলে কি দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে না। এটা এখানে প্রাসঙ্গিক, তাই এই কথাটা বললাম। কিভাবে দেখো, যে টি.এস. ইলিয়ট বলছে যে মেটাফিজিক্যাল পোয়েটদেরকে ইভ্যালুয়েট করাটা কঠিন। কেউ যদি তাদেরকে ইভ্যালুয়েট করতে না পারে, সেটা মেটাফিজিক্যাল পোয়েটসদের ফল্ট হবে না, এটা হচ্ছে সেই ব্যক্তির একটা দুর্বলতা। আর এই যুক্তি দেখানোর পরে 100 বছর কেটে গিয়েছে প্রায়, কেউ আর মেটাফিজিক্যাল কবিদেরকে নিয়ে কোনো সমালোচনাই করেনি, ঠিক আছে। হোয়াট এ স্ট্রং লজিক। এর পরবর্তীতে তুমি যদি আসো, যে একটা গুরুত্বপূর্ণ যে অবজেকশন জারি করেছে, যে দ্য মোস্ট হেটেরোজিনিয়াস ideas are yoked by violence together, এই যে এই বিষয়টাকে কিভাবে যুক্তিটাকে খণ্ডন করেছে টি.এস. ইলিয়ট। তো টি.এস. ইলিয়ট এটা বলছে যে ঠিক আছে, আমি এটা কনফেস করি যে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে মেলাগুলো আইডিয়া একসাথে কম্প্যাক্ট করে তারা ঢুকিয়ে দিয়েছে, এবং এই আইডিয়াগুলো অনেক সময় কি হয়েছে, ইউনাইটেড হয়নি, একসাথে দেখা যায়নি। কিন্তু এটা তো তাদের দোষ না, এটা সকল কবিদের দোষ। এবং এই বিষয়টা কবিতার ক্ষেত্রে অমনিপ্রেজেন্ট এই টার্মটা দ্বারা প্রকাশ করেছে, যে সব কবিতার ক্ষেত্রে এটা সব সময় ইউনিভার্সাল, অর্থাৎ অনেকগুলো আইডিয়ায় ঢুকে যায়, কিন্তু শেষ পর্যন্ত মিনিংটা কিন্তু একই থাকে। এই বিষয়টাকে তিনি রিফ্লেক্ট করেছেন। এর জন্য তিনি একজন ফ্রান্স কবি রিফ্লেক্ট করেছেন, যে ফ্রান্স কবি বা ফ্রান্স যে বিখ্যাত কবি, তার মধ্যেও এটা পাওয়া যায়। এবং টি.এস. ইলিয়ট এখানে এটা বলেছে যে স্যামুয়েল জনসন নিজেই এই দোষ থেকে মুক্ত না, এবং তার রেফারেন্স হিসাবে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস
স্যামুয়েল জনসনের এই কবিতাটার কিন্তু টি.এস. এলিয়ট রেফারেন্স দিয়েছে এবং এখানে 4টা লাইন তুলে দিয়েছে তার এভিডেন্স হিসাবে। এই 4টা লাইনকে তোমরা কোটেশন হিসাবে ব্যবহার করতে পারো। এর পরবর্তীতে আরো যদি পয়েন্ট আউট করতে যাও তাহলে কোশ্চেন অনেক বড় হয়ে যাবে, তুমি একেবারে টাইম পাবে না। এই জন্য পরবর্তী পয়েন্টটা দেখাবে যে মিসেলেনিয়াস ডিফেন্স অফ মিসেলেনিয়াস অবজেকশনস। মিসেলেনিয়াস অবজেকশনস বলতে কি, বিবিধ, মানে আরো যে অবজেকশন গুলো আছে সেগুলোকে কিভাবে ডিফেন্স করেছে। তো এবার আমরা পরবর্তী টার্মে যদি আসি এখানে মিসেলেনিয়াস এর ক্ষেত্রে, তো গাইস টি.এস. এলিয়ট এখানে বলছে যে ডক্টর স্যামুয়েল জনসন দ্য লাইফ অফ কাউলি এই এসেটাতে মেটাফিজিক্যাল পোয়েটদের যে অবজেকশন তাদের এগেইনস্টে নিয়ে এসেছে এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েটদের যে অবজেকশন গুলো নিয়ে এসেছে তারপরেও মেটাফিজিক্যাল কবিদের ভাষা হচ্ছে খুব সুন্দর, সাবলীল, এলিগেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, যেটা মডার্ন কবিদের সাথে মিলে যায়। এবং এখানে টি.এস. এলিয়ট আরো কথা বলেছে যে ইউনিফিকেশন অফ থট অ্যান্ড ফিলিং যে মেটাফিজিক্যাল কবিদের রয়েছে এটাও কিন্তু মডার্ন কবিদের সাথে মিলে যায়। দিস ইজ ভেরি মাচ স্ট্রং লজিক অফ টি.এস. এলিয়ট। এবং এইভাবে টি.এস. এলিয়ট কিন্তু মডার্ন কবিদের সাথে মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে তুলনাও করেছে। এই কোশ্চেনটা নিয়েও ডিসকাশন থাকবে, নো প্রবলেম। যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় তাহলে তোমরা দেখে নিবা। এর পরবর্তীতে কি আসতেছে যে আরেকটা অবজেকশন নিয়ে এসেছে ডক্টর স্যামুয়েল জনসন, সেটা হচ্ছে যে মেটাফিজিক্যাল কবিদের অ্যাটেম্পটস হচ্ছে অ্যানালাইটিক। অ্যানালাইটিক বলতে আসলে এখানে বুঝতেই পারছো যে খুব বিশ্লেষণমূলক, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ না করলে এদের এই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটাকে ধরা যায় না। তো এইটাকে ডিফেন্স করার জন্য টি.এস. এলিয়ট বলছে যে যদি মেটাফিজিক্যাল পোয়েটদেরকে অ্যানালাইটিক বলা হয় আর এটা বলে যদি সমালোচনা করা হয় তাহলে লেট এলিজাবেথান ড্রামাটিস্টদেরকেও সমালোচনা করতে হবে। আর এখানে বিশেষ করে তিনি ক্রিস্টোফার মার্লোর রেফারেন্সটা দিয়েছেন, যে ক্রিস্টোফার মার্লো একজন ড্রামাটিস্ট, যে তার ইরডিশন ইরডিশন বলতে উইজডম, তার যে প্রজ্ঞা, তার যে জ্ঞান, এটা এতটাই প্রখর ছিল যে এটা জন ডানের সাথে এটা বা মেটাফিজিক্যাল পোয়েটসদের সাথে এর যুক্তিগুলো কিন্তু মিলে যায়। আর এর কারণেই টি.এস. এলিয়ট বলছে যে এইভাবে মেটাফিজিক্যাল পোয়েটসটা হচ্ছে এলিজাবেথান ড্রামাটিস্টদের সাকসেসর, অর্থাৎ উত্তরসূরি হিসাবে প্রমাণিত হয়েছে। আরো অনেক পয়েন্ট আছে, তো কোশ্চেন অনেক বিভাজায় অনেক বড় হয়ে যাবে, লিখে কমপ্লিট করতে পারবে না, যার কারণে এই মোটামুটি পয়েন্টগুলোকে ধরিয়ে দিলাম। আর তোমরা ডিসকভার করে নিয়ে আরো কিছু অ্যাড করতে পারো। আমি সবসময় বলি যে সাহিত্যের ক্ষেত্রে ডিসকভারি সবসময় অ্যাকসেপ্টেড এবং সেটা তোমরা সেটা করবে ইনশাআল্লাহ, এক্সপেক্ট করছি। এবং পরিশেষে আবার বলছি যে ভিডিও থেকে তুমি যদি এতটুকু উপকৃত হও তাহলে অবশ্যই এটাকে শেয়ার করা, এটা তোমার মোরাল রেসপন্সিবিলিটি। আর একজন ভালো মানুষ হিসাবে অবশ্যই তুমি তোমার মোরাল রেসপন্সিবিলিটিটাকে মেনটেন করবে আর কনক্লুশনটা নিজের মতো করে দিয়ে নেবে। নো মোর টুডে, হ্যাভ এ গুড ডে।